Hey everyone, hope you are doing well. আমি আজকে হচ্ছে একটা পেরিফেরালসের ভিডিও করব, একটা মাউসের. Hopefully you all guys are already know that MCHOS G7, this one. আমার অনেক দিন ধরে কোনো পেরিফেরালসের ভিডিও করা হয় না, লাইক মাউস কিবোর্ড এগুলো কোনো ভিডিও করা হয় না. আমার আগের মাউসটা ছিল A4 টেকের জাতীয় মাউস, এই যে 300-400 টাকা দামের যে মাউসটা থাকে ওইটা. সো ওইটা আমাকে অলরেডি 6 ইয়ার্সের মতো আমাকে সার্ভিস দিছে. অ্যান্ড হঠাৎ করে কিছুদিন আগে আমার মাউসটা নষ্ট হয়ে যায় এবং বেশ কিছুদিন আমি মাউস ছাড়া ছিলাম, আমি পিছের কোনো কাজ করতে পারিনি. অ্যান্ড সাডেনলি আমি তখন হচ্ছে যে আমি নেটে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে আমার মানে কোন টাইপের মাউসটা আসলে আমার জন্য ভালো হবে বা আমি নিব. তো এখন আমি আর কি যতটুকু দেখলাম যে মাউস তো হচ্ছে আসলে 3 টাইপের আছে, হ্যাঁ, মানে 3টা শেপের আছে. একটা হচ্ছে আমাদের নর্মাল মাউস, যেটা মানে আমরা যে ইউজ করি কম দামি, মানে নর্মালি হাতের পজিশনটা আর কি এরকম থাকে, হ্যাঁ এরকম থাকে আর কি যে মাউসগুলো, সেটা. আরেকটা হচ্ছে আপনার এরগোনমিক মাউস. হ্যাঁ, এরগোনমিক মাউস বলতে হচ্ছে যে আপনার রেজার, বেসিলিস্ক V3 অর কি বলে লজিটেক MS মাস্টার 3 সিরিজ বা তারপরের যে শেপের যে মাউসগুলা এরকম আর কি, হ্যাঁ ওগুলোকে বলে এরগোনমিক মাউস, মানে হাতটা একটু টিল্ট করে তারপরে এভাবে আর কি ধরতে হয়. আর আরেক টাইপের মাউস আছে হচ্ছে এরগোনমিক মাউস, মানে ট্রু এরগোনমিক মাউস, হ্যাঁ একদম. আর আবার ওগুলোকে ভার্টিক্যাল মাউসও বলে, হাত একদম এভাবে 90 ডিগ্রিতে মানে অ্যাঙ্গেল করে আর কি মাউসটা ধরতে হয়. অ্যান্ড দ্যাটস আর রিয়েলি কমফোর্টেবল. সো আমি চিন্তা করলাম যে আমার তো 2 ধরনের মাউস আসলে ইউজ করা হয়েছে. আচ্ছা, আমার এত কথা বলার আজকে কারণ হচ্ছে যে যেই এরগোনমিক মাউস বা যেই টাইপের মাউসগুলো আছে সেগুলোর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা, এবং হচ্ছে যে কোন শেপের মাউসটা কাদের জন্য ভালো এবং কোন শেপের মাউসটা ধরতে পারফেক্ট অ্যান্ড সুইটেবল, কমফোর্টেবল, হোয়াট এভার ইউ কল. তো এই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলবো. হ্যাঁ, তো এই জন্যই আর কি এই কথাগুলো বলা. আর আমি ফার্স্টে একটু বলে নিই যে আমার ভিডিওগুলো হচ্ছে একটু ডিসকাশন টাইপের ভিডিও. সো যারা একটু মানে বা হচ্ছে একটু স্টোরি টেলিং টাইপের ভিডিও, সো যারা একটু ডিসকাশন পছন্দ করেন তারা ভিডিওটা দেখবেন, বা একটু নলেজ যারা গেইন করতে চান যাদের দরকার তারা দেখবেন. আর যাদের মানে মেইন পয়েন্টটুকু দেখতে চান লাইক রিভিউ, আনবক্সিং এগুলো, তারা স্কিপ করে আমার ওই পয়েন্টটাতে চলে যেতে পারেন. তো আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার মোটামুটি 2 টাইপেরই মাউস আসলে ইউজ করা হয়েছে. একটা হচ্ছে মানে নর্মাল মাউস আর কি, হাত আর কি যেটা এভাবে রাখতে হয় সেটা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল মাউস. সো আমার হচ্ছে এই মানে মাঝামাঝি যে মাউসটা মানে ট্রু মানে এরগোনমিক আর কি যেই মাউসটা বলে হাতটা যে একটু টিল্ট করে ইউজ করতে হয়, এই মাউসগুলো আমার ইউজ করা হয় নাই. হ্যাঁ, হ্যাঁ আমার একটা ইউজ করা হয়েছিল আর লজিটেক MS3S, বা সেটা আমি বেশি দিন বা খুব ভালোভাবে আমি ইউজ করতে পারি নাই. হ্যাঁ, মানে হাতে গোনা কয়েকবার আর কি ইউজ করা হয়েছে, তো ওটাকে আর কি ইউজ করা বলি না আমি ভালোভাবে. তো আমি চিন্তা করলাম যে অন্য মাউস তো ইউজ করা হয়েছে, তো এইবার এই শেপের একটু মাউসটা টেস্ট করে দেখি. আর এই শেপটা কেন জানি আমার সাডেনলি ভালো লাগতেছিল. হ্যাঁ, হয়তো মানে কোনো কারণে এই মাউসটা আমি পাই নাই বা ইউজ করতে পারি নাই এই শেপের, এই কারণে হয়তো বা আমার ইন্টারেস্ট একটু বেশি ছিল. তো মানুষ তো আর কি যেটা পায় না সেটার উপরে ইন্টারেস্ট থাকে. তো যাই হোক, তো এই কারণে হচ্ছে যে আসলে এই মাউসটা কিনা. এটা হচ্ছে MCHOS-এর G7, সবাই হচ্ছে যে কম বেশি আর কি চিনেন. হ্যাঁ, মাউসটা আমি একটু দেখাই. আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারে মাউসটা রিলিজ পাইছে, আর এটা মোটামুটি আমাদের দেশে ভালোই চলছে, ইভেন এখনও চলতেছে, অনেক জায়গায় দেখলাম স্টক আউট হয়ে গেছে. তো মোটামুটি বলা যায় যে সবাই এটা সম্পর্কে জানে. তো আজকে এই ভিডিওটাকে আমি আসলে 3টা ভাগে ভাগ করব ইনশাল্লাহ. একটা হচ্ছে মানে মাউসের যে স্পেসিফিকেশনগুলো আছে বা যে ফাংশন আছে এগুলো আমরা একটু ভার্বালি বলবো বা একটা রিভিউটা আকারে বলবো. আর সেকেন্ড হচ্ছে আমরা একটা আনবক্সিং ভিডিও অ্যান্ড সাউন্ড টেস্ট দেখব. আর হচ্ছে থার্ডে হচ্ছে আমরা একদম পিসিতে মানে খাতা কলমে এটার একটা অ্যানালাইসিস করব, একটা অ্যানালিটিক্যাল টেস্ট আমরা নিব যে এটা কীরকম পারফরমেন্স দেয়. সো অ্যাট ফার্স্ট আমরা আনবক্সিং ভিডিওটা করে ফেলি. আমরা যদি আমাদের মাউসটা আনবক্সিং করি, প্রথমেই এটা বক্সটা খোলার পর আমরা দেখতে পারবো এখানে ফার্স্টেই আছে মাউসটা.
হ্যাঁ, মাউসটা আমরা একটু সাইডে রাখি, বক্স কন্টেন্টটা একটু দেখি। এখানে হচ্ছে একটা প্লাস্টিকের হাউজিং পাওয়া যাবে এর, যার মধ্যে মাউসটা রাখা থাকে। আর তার নিচে হচ্ছে কিছু পেপার ওয়ার্কস, তার সাথে আরও মনে হয়, আচ্ছা হ্যাঁ, এখানে কিছু কেবলও আছে, কারণ কেবলটা আমি আন্দাজ করতে পারছিলাম। এটা কোনো ব্রেডেড কেবল না, নর্মাল একটা হচ্ছে ইউএসবি পোর্ট টু ইউএসবি টাইপ সি কেবল। তার সাথে হচ্ছে কিছু থাম গ্রিপস দেওয়া আছে, যেহেতু এটা একটা গেমিং মাউস, গেমিংয়ের ক্ষেত্রে আমরা গ্রিপিংটা ভালো পাবো। আর এর সাথে আছে একটা ডঙ্গল দেওয়া আছে। হ্যাঁ, ডঙ্গলটা হচ্ছে ইউএসবি ফিমেল পোর্ট টু ইউএসবি টাইপ সি ফিমেল পোর্ট। তো এর মধ্যে আর তেমন কিছু নাই। একটা হচ্ছে কুইক অপারেশন গাইড আছে। আর এখানে কি আছে, আচ্ছা এখানে হচ্ছে ম্যানুয়াল আছে। সো এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। নাও হিয়ার ইজ আওয়ার দ্য মাউস। তো এটা হচ্ছে আমাদের মাউসটা। আমি হচ্ছে একটু ক্লোজলি দেখানো ট্রাই করি। আর নিচের দিকে কিছু হচ্ছে যে স্টিকার দেওয়া আছে, এগুলো খুলে ফেলতে হবে। আমাদের এইখানকার প্যাডিংগুলো হচ্ছে পিটিই করা, সো যার কারণে গেমিংয়ের সময় বা এটা নর্মালি ইউজ করার সময় ভালো অ্যাকুরেসি এবং স্মুথনেস পাওয়া যাবে। আমাদের স্টিকার সবগুলো খুলে ফেলতে হবে। ওকে, আর এখানে একটা ইউএসবি একটা ইউএসবি ডঙ্গল দেওয়া আছে, তো যার মাধ্যমে আপনারা এটাতে 2.4 গিগাহার্টসে কানেক্ট করতে পারবেন। যদিও ডঙ্গলটার কোয়ালিটি খুব একটা বেশি ভালো না, তারপরও প্রাইস হিসেবে ওকে। ক্লিক সাউন্ড আমি যদি একটু শোনাই, স্ক্রোল হুইলটা খুবই সাইলেন্ট। এবার আমরা একটু দেখে আসি যে আমাদের এই প্রাইস পয়েন্টে, অর্থাৎ এই 2800 টাকা থেকে 3200 টাকার আশেপাশে আমরা আর কি ধরনের মাউস পাচ্ছি এবং সেগুলোতে আমরা কি কি বেনিফিট বা আমরা কি কি লস পাচ্ছি সেটা আমরা দেখব। এবং এই মাউসের সাথে আমাদের G7 এর সাথে আমরা একটা ফেয়ার কম্প্যারিজন করার চেষ্টা করব। এটিকে VXC ড্রাগনফ্লাই V3 Pro, সেটা পাওয়া যাচ্ছে 2600 টাকায়। এজাজ AZ159LL ব্যাকলাইফ ট্রাইমোড কানেকশন, সেটা পাওয়া যাচ্ছে 2650 টাকায়। এজাজ AZ139 V2MC পাওয়া যাচ্ছে 2800 টাকায়। এজাজ AZ199 কার্বন ফাইবার ট্রাইমোড কানেকশন পাওয়া যাচ্ছে 2800 টাকায়। এজাজ AZ200NL AIMC ট্রাইমোড পাওয়া যাচ্ছে 2800 টাকায়। VXC R1 AC প্লাস, সেটা পাওয়া যাচ্ছে 3000 টাকাতে। ইউএডেন S7 AC ট্রাইমোড কানেকশন পাওয়া যাচ্ছে 3000 টাকায়। এবং ইনফিক i19 ট্রাইমোড পাওয়া যাচ্ছে 3349 টাকায়। এই ব্র্যান্ডটা খুবই নতুন আমাদের বাংলাদেশের মার্কেটের সাথে। তারপর পাওয়া যাচ্ছে এজাজ AZ199 ম্যাক্স কার্বন ফাইবার, সেটা হচ্ছে 3500 টাকায়। যদিও মাউসের কালারের উপর ডিপেন্ড করে মাউসের দামের পার্থক্য হয়, তারপরও আমরা এই প্রাইস রেঞ্জটা রেখেছি 2800 থেকে 3200 টাকার আশেপাশে। অর্থাৎ আমাদের G7 এর যেই প্রাইসটা বর্তমান মার্কেটে, সেখানে কোনো কোনো জায়গায় ডিসকাউন্ট 2800 টাকাতেও পাওয়া যাচ্ছে, আবার কোনো জায়গায় 3200 টাকাতেও পাওয়া যাচ্ছে। এটা কালারের উপর ডিপেন্ড করে। সো আমরা প্রাইস রেঞ্জটাকে এই 2800 থেকে 3200 টাকার আশেপাশে রাখার চেষ্টা করেছি। এখন আমি এক নজরে এই G7 এর স্পেসিফিকেশন এবং হার্ডওয়্যারগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা পোলিং রেট পাচ্ছি 1000 হার্জের, আর মেইন সুইচ পাচ্ছি, মানে ক্লিকিং সুইচ যেটা মেইন সুইচ, রাইট সুইচ আর লেফট সুইচ, সেটা হচ্ছে 1 সুইচ। ওরা ক্লেম করছে এটা 60 মিলিয়ন ক্লিকস পর্যন্ত ওরা দিতে পারবে। এখানে সুইচের কথা যদি একটু বলি, এই প্রাইস রেঞ্জে, অর্থাৎ হচ্ছে এই 2500 থেকে 3500 টাকার আশেপাশের প্রাইস রেঞ্জে আমরা দুই ধরনের সুইচ ইউজুয়ালি পাই, সেটা হচ্ছে ওয়ান সুইচ এবং হোম রান সুইচ। এখন এক্ষেত্রে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা হচ্ছে একটা ইন জেনারেল এক্সপিরিয়েন্সের কথা আমি যদি বলি বা রিভিউর কথা যদি বলি, সেক্ষেত্রে এই প্রাইস রেঞ্জে ওয়ান সুইচ ইজ বেটার দেন হোম রান সুইচ, হ্যাঁ, মেকানিক্যাল সুইচের ক্ষেত্রে, ঠিক আছে।
সো মেকানিক্যাল সুইচের ক্ষেত্রে এই হুয়ানো সুইচটা অন্য সুইচের থেকে বেটার, কারণ আমি অনেক জায়গায় এটা আমি শুনেছি, আর এটা আমি নিজেও আর কি মানে টেস্ট করেছি, বা আমার কাছে এরকম একটা মাউস ছিল যে অন্যের যে মেকানিক্যাল সুইচগুলো, তো সেগুলোর ফিল হচ্ছে যে এটা ভালো দেয়, ঠিক আছে, মানে এটার যে ইউজার এক্সপিরিয়েন্স বা এটার যে একটা ক্লিকিং ফিল, তো সেটা আর কি এটা ভালো দেয় না অন্য সুইচের। যদি অন্য সুইচের অপটিক্যাল সুইচগুলো ভালো, কিন্তু মেকানিক্যাল সুইচ ইজ নট বেটার। তো আমি মনে করি এই প্রাইস রেঞ্জে হুয়ানো সুইচটা বেটার। আর সেন্সর হিসেবে আমরা এখানে পাচ্ছি পিক্সার্টের POD3300 অপটিক্যাল সেন্সর। এই প্রাইস রেঞ্জে মোটামুটি সব মাউসে আর কি আমরা এই কমন সেন্সরটা আমরা দেখতে পাই, যে পিক্সার্টের ওরা POD3311 এই সেন্সরটা ওরা ইউজ করে। আর ডিপিআই হচ্ছে 12,000 ডিপিআই 6 লেভেল অ্যাডজাস্টেবল। এটা আপনারা হচ্ছে এমচোজের যে ড্রাইভারটা আছে বা যে সফটওয়্যার আছে সেখান থেকে টুইক করে নিতে পারবেন, এটা আমি পরে দেখাবো। আর মাউসের নিচে একটা ডিপিআই বাটনও আছে, সেটা দিয়ে আপনারা ডিপিআই চেঞ্জ করতে পারেন, এটাও আমি পরে দেখাবো। আর এখানে প্রোগ্রামেবল বাটন আছে 5টা। ট্রান্সমিশন টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে এমচোজের টপ স্পিড ওয়্যারলেস টেকনোলজি। আর কানেক্টিভিটি আমি যেটা আগেও বলেছি, এটা আপনারা 3টা মোডে কানেক্ট করতে পারবেন, টাইপ সি ওয়্যার, 2.4 হার্টজের ওয়্যারলেস অথবা ব্লুটুথের মাধ্যমে। আর ব্যাটারি ক্যাপাসিটিটা এখানে 800 মিলি অ্যাম্পিয়ারের একটা রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়েছে। আমি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে এখন কিছু বলতে পারছি না, যেহেতু আমি এটা একদম ফার্স্ট ইউজার এবং আমি মাত্র 2-1 দিন ইউজ করেছি, তাও মোস্ট অফ দ্য টাইম কেবল সহ। সো এখানে ব্যাটারি ব্যাকআপটাও কেমন দেয় এটা আমি এখন বলতে পারছি না, এটা আমি যদি পরে রিভিউ করি তাহলে এটা আমি একসময় জানাই দিই। আর ওয়েট আমরা পাচ্ছি, মানে ওরা আর কি ক্লেম করতেছে 59 গ্রাম, আর এটা হচ্ছে যে প্লাস 2 গ্রাম এক্সট্রা হতে পারে, এটা মোস্ট প্রবলি ডঙ্গলের ক্ষেত্রে। তো যদিও আমরা পরবর্তী রিভিউতে এটা আমরা ওয়েট করে আমরা দেখাবো যে আমরা আসলে ওয়েটটা কত পাচ্ছি। আর স্ক্রোল হুইল ওরা ইউজ করেছে টিটিসি সিলভার হুইল এনকোডার। মাউস স্পিড হচ্ছে পিওর পিটি এফি গ্লাইডস। ডাইমেনশন হচ্ছে 129.4 ইন্টু 74.6 ইন্টু 41.1 mm। আর প্যাকেজের মধ্যে হচ্ছে ওয়্যারলেস রিসিভার, চার্জিং প্যারা কেবল, ইউজার ম্যানুয়াল অ্যান্ড ডিসপ্লে স্টিকার্স, তো মানে যেগুলো আমি আগে দেখিয়েছিলাম সেগুলোই পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ তো আমরা মাউসের হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন আমরা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করব যে এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং হ্যান্ডস ফিল সম্পর্কে। তো আমি প্রথমে হ্যান্ডস ফিলের কথা আমি যদি বলি, এটা আমি বেশ কয়েকদিন আমি টানা ইউজ করেছি। সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন বলতে আমি তো বেশি দিন ইউজ করি নাই, মানে 2-1 দিন ইউজ করছি, মানে বেশ অনেকক্ষণ আমি ইউজ করছি টানা, ঠিক আছে, প্রায় কয়েক ঘন্টার মতো 2 to 4 আওয়ার্সের মতো এটা আমি ইউজ করেছি। সো আমি যখন মাউসটাকে আমি এভাবে ধরে আমি ইউজ করতাম, মানে যেহেতু এটা একটা এরগোনমিক মাউস, সো আমার কোনো রকমের কোনো আনকমফোর্টেবল ফিল হয় নাই। এটা ওকে, দেন দ্য মাউস, দ্য রেগুলার মাউস, আমি কিন্তু আমাদের রেগুলার মাউসের সাথে আমি কম্পেয়ার করতেছি। দ্য ভার্টিক্যাল মাউস ইজ দ্য মোস্ট কমফোর্টেবল, হ্যাঁ। আর তারপর আমি যদি নর্মাল মাউসের সাথে আমি যদি কম্পেয়ার করি, তাহলে নর্মাল মাউসের তুলনায় বা আমাদের নর্মাল মাউসের যে এরগোনমিক নামে আর কি যে মাউসগুলো সেল হয়, ওগুলোর তুলনায় এই মাউসটা বেশ যথেষ্ট কমফোর্টেবল। এটা যারা রেজার বেসিলিস্ক V3 ইউজ করেছেন বা এই টাইপের মাউস যারা ইউজ করেছেন তারা এটা বুঝতে পারবেন। লজিটেক MS মাস্টার 3 বা 3S বা এরপরের যেই সিরিজগুলো যারা ইউজ করেছেন তারা এটা বুঝতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে এই মাউসটার ওজন কিন্তু খুবই কম। দিস ইজ ভেরি লাইট ওয়েট মাউস। এটার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 60 গ্রামস, 59 to 60 গ্রামস। লাইট ওয়েট হওয়ার কারণে এই মাউসটা ইউজ করে আমি খুবই কমফোর্ট পেয়েছি। যদিও এই ওয়েট জিনিসটা এটা পার্সন টু পার্সন ভেরি করে, হ্যাঁ, এটা হচ্ছে মানে এক একজনের কাছে এক এক রকম পছন্দ। কেউ লাইট ওয়েট মাউস ইউজ করে, আবার কেউ ওয়েট অ্যাড করে আবার মাউস ইউজ করে। লজিটেকের মাস্টার 3S যেটা, তো সেটা আমার খুব একটা পছন্দ ছিল না, যেটা হচ্ছে যে একটু ওয়েট ছিল। অনেকের কাছে আবার ওইটাই পছন্দ, আবার আমার কাছে লাইট ওয়েট পছন্দ।
এই কারণে আমার কাছে এই মাউসটা ইউজ করে বেশ কমফোর্টেবল লেগেছে। আচ্ছা, এখন আমি যদি মাউসের কথা আমি যদি বলি, এটা হচ্ছে যে আমার ইউজ করা ফার্স্ট মেকানিক্যাল সুইচের মাউস। এই কারণে হতে পারে, অথবা সুইচের কোয়ালিটিটা খুব ভালো এ কারণেও হতে পারে, সুইচগুলো ইউজ করে বা এই ক্লিকিং যে ফিলটা এটা আমি খুবই ভালো পেয়েছি। এটা আমার কাছে খুবই না, এটা আমি খুব বলবো না, মোটামুটি বলবো, এটা মোটামুটি এটা স্যাটিসফাইং। আর হচ্ছে যে সাইড যে বাটনগুলো আছে, এই যে যেই সাইডের যে বাটনগুলো, এগুলো কিন্তু নর্মাল মানে নর্মাল বাটনের মতো আর কি, ঠিক আছে। সো এগুলো দিয়ে হচ্ছে যে আপনারা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড আপনারা করতে পারবেন, অথবা এটার সফটওয়্যার থেকেও আপনারা এই ফাংশনগুলো টুইক করে নিতে পারবেন। সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই গেল হচ্ছে হ্যান্ডফিলের কথা। আর স্কোয়ার হুইলটার কথা আমি যদি বলি, স্কোয়ার হুইলটা মোটামুটি ঠিক আছে, খুব আহামরি কিছু না এই প্রাইস রেঞ্জে। এটার হচ্ছে যেই মেকানিজমটা বা এটা যেভাবে কাজ করে সেটা মোটামুটি ঠিক আছে। আর এটার উপর দিয়ে একটা হচ্ছে, আর হ্যাঁ আপনারা হোপফুলি জানেন যে পুরা মাউসটাই হচ্ছে প্লাস্টিক বিল্ডের, আর উপর দিয়ে যেই ওরা ফিনিশিংটা দিচ্ছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং কিছুটা রাবারি টাইপের, হ্যাঁ কিছুটা রাবারি টাইপের। সো যার কারণে ধরতে ভালোই লাগে, খুব একটা বেশি খারাপ লাগে না। আমি এটা নিয়ে বেশি কমপ্লেনও করছি না, কারণ এটার প্রাইস রেঞ্জটাও দেখতে হবে। আমি যদি 3000 টাকার মাউসের সাথে আমি যদি হ্যান্ডস ফিলের 5000 বা 7000 টাকার মাউসের কম্পেয়ার করি তাইলে হবে না। সো এটার যেরকম প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে এখানে যা যা দিচ্ছে ম্যাটেরিয়াল, বিল ম্যাটেরিয়াল মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমি যদি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের কথা বলি, এটা যেহেতু গেমিং মাউস, আমি এটা দিয়ে পাবজি এবং কল অফ ডিউটিটা আমি খেলেছি। এটাতে হচ্ছে যে যেহেতু ওরা পিক্সআর্টের 3311 সেন্সরটা আর কি ইউজ করেছে, এই সেন্সরটা মিড রেঞ্জে মোটামুটি ভালোই, বা এই প্রাইস রেঞ্জে ওরা মানে যেই সেন্সরটা ইউজ করে এটা মোটামুটি ভালোই সেন্সর। হ্যাঁ, আমি হচ্ছে যে শুটিং অ্যাকুরেসি আমি ভালো পেয়েছি, বা হচ্ছে যে কি বলে এনিমি টার্গেটিংয়ে হচ্ছে যে আমি এটা ভালো পেয়েছি। আর এটার অপটিক্যাল সেন্সরের কথা যদি বলি, জিনিসটা খুবই হ্যাঁ জিনিসটা খুবই ভালো, জিনিসটা খুবই ভালো এবং অ্যাকুরেট এই প্রাইস রেঞ্জে। যদিও এটা অনেক সময় আপনার মাউস প্যাডের উপর বা সারফেসের উপর ডিপেন্ড করে আপনি কোন সারফেস ইউজ করছেন। আমি যেহেতু নর্মাল একটা লোকাল মাউস প্যাড ইউজ করি, সো এই ক্ষেত্রে এবং আমার ধারণা মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে এই নর্মাল মাউস প্যাড ইউজ করে, ঠিক আছে। ওরা হচ্ছে যে কয়েক হাজার টাকা দিয়ে ওরা মাউস প্যাড কিনে না। মোস্ট অফ দ্য পিপল, নট অল, মোস্ট অফ দ্য পিপল এইরকম নর্মাল মাউস প্যাড ইউজ করে, যারা পিসি ইউজার বা মানে মোটামুটি গেমার আছে আর কি তারা। মানে ওভারঅল যদি বলি 50%, অ্যারাউন্ড 50% লোক হচ্ছে এরকম নর্মাল মাউস প্যাড ইউজ করে। তো এই ক্ষেত্রে এটার অ্যাকুরেসি আমি মোটামুটি ভালোই পাইছি। এবং এখানে যেহেতু হচ্ছে যে আপনারা এটা 3টা মোডে কানেক্ট করতে পারবেন, একটা হচ্ছে ওয়্যার্ড, আর একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ যেটা ডঙ্গলের মাধ্যমে ইউজ করা হয়, এবং ব্লুটুথ অপশনের মাধ্যমে। এই যে নিচে আমি একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এই সুইচগুলো দিয়ে আপনারা হচ্ছে যে মোড চেঞ্জ করতে পারবেন। এখন ওয়্যার্ড মোডে এবং ডঙ্গল মোডে আমি এখানে মোটামুটি 0 লেটেন্সি পেয়েছি। এটা আর কি মানে খালি চোখে এটা আইডেন্টিফাই করা যায় না, এটা মানে মোটামুটি ভালোই অ্যাকুরেট আর কি, এবং হচ্ছে যে খুব ভালোভাবে এটা ডিটেক্ট করতে পারে। আনলেস হচ্ছে যে এই ব্লুটুথ অ্যাডাপ্টারটা কম্পারেটিভলি একটু স্লো। হ্যাঁ, এই ওয়্যার্ড এবং এই ডঙ্গলের থেকে যদি আপনারা ব্লুটুথ অ্যাডাপ্টার দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে একটু স্লো পারফরমেন্স পাবেন, বা একটু হচ্ছে যে ডিলে আপনারা লক্ষ্য করবেন, বাট এটা সিগনিফিকেন্ট কিছু না। এটা ইউজুয়ালি খালি চোখে দেখা যায় না, এবং নর্মালি এরকমটাই হয়, ঠিক আছে। ব্লুটুথের মাধ্যমে একটু ডিলে দেখা যায়, আবার ওয়্যার্ড এবং যেই মাউসের যেই ডঙ্গলগুলো যেই প্রোভাইড করা হয় ওগুলোর মাধ্যমে আপনারা ভালো রেজাল্ট পাবেন। যদিও এই ব্লুটুথের ডঙ্গলটা আপনার কোন ডঙ্গল ইউজ করতেছেন বা কোন রিসিভার ইউজ করতেছেন সেই রিসিভারের কোয়ালিটি এগুলোর উপরেও ডিপেন্ড করে। আমি এমনি প্রেফার করব যে যারা ওয়্যার দিয়ে ইউজ করবেন তারা তো করবেনই, তাদেরকে কিছু বলার নাই। আর যারা ওয়্যারলেস ইউজ করতে চান তারা ডঙ্গলটা ইউজ করে আপনারা এটা ইউজ করতে পারেন, তাহলে একটা ভালো পারফরমেন্স পাবেন।
আর নিচের দিকে এখানে হচ্ছে যে আপনাদের ডিপিআই বাটন আছে। ডিপিআই বাটনটা হচ্ছে এই যে এই সাইডে, মানে মাউসটা এইভাবে ধরলে রাইট সাইডে, ঠিক আছে, রাইট সাইডে হচ্ছে ডিপিআই বাটন পাবেন, আর লেফট সাইডে হচ্ছে মোড চেঞ্জার পাবেন। সো এই ডিপিআই বাটনটাতে ক্লিক করে আপনারা ডিপিআই চেঞ্জ করতে পারবেন। এটা মেবি 6টা 6 স্টেজে ডিপিআই এটা চেঞ্জ করা যায়। বাট এখানে আমার একটা প্রবলেম মনে হয়েছে যে ডিপিআই এর আপনার ইন্ডিকেটর দেখা যায় না, ঠিক আছে, মাউসে, বা হচ্ছে যে মানে আপনি এখন কত ডিপিআইতে চালাচ্ছেন সেটা আপনি এই মাউস দেখে কোনোভাবে বুঝতে পারবেন না। আমি আগে একটা ভার্টিক্যাল মাউস ইউজ করেছিলাম যেখানে আপনার ডিপিআই এর সাথে সাথে এই যে এখানে যে লাইটটা আছে বা মাউসের যে লাইট ইন্ডিকেটর এটা চেঞ্জ হইতো। সো ওইটা দেখে আর কি বোঝা যাইতো যে আপনার মাউসটা এখন কত ডিপিএস এ চলতেছে, ঠিক আছে। সো এটা হলে একটা সুবিধা হয়, এটা বিশেষ করে যারা মানে গেম খেলেন তো তাদের ক্ষেত্রে এটা আর কি সুবিধা হয়, তারা আর কি ইনস্ট্যান্টলি বুঝতে পারেন যে তাদের মাউসটা কত ডিপিআইতে চলতেছে এবং এটা কততে চেঞ্জ করতে হবে। আরেকটা এখানে যেটা আমি প্রবলেম পেয়েছি ডিপিআই এর ক্ষেত্রে, ডিপিআই এর বাটনটা হচ্ছে নিচে। সো কারো যদি গেমে ইনস্ট্যান্ট ডিপিআই মোড চেঞ্জ করার প্রয়োজন হয়, আচ্ছা, কারো যদি ইনস্ট্যান্ট ডিপিআই চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে যে এই মাউস উঠায়া এইটা চেঞ্জ করা একটু ডিফিকাল্ট বা একটু ঝামেলা, পেইন আর কি, ঠিক আছে। তো উপরে যদি কোনো একটা বাটন ওরা দিয়ে দিত তাহলে এটা দিয়েই আপনারা ইজিলি মানে এভাবে মাউসটা ধরে যখন ডিপিআই চেঞ্জ করা দরকার এইভাবে আপনারা চেঞ্জ করতে পারতেন। এটা খুবই মানে একটা কি বলে একটা বেনিফিটেড একটা অপশন হইতে পারতো, কিন্তু কেন ওরা ডিপিআই বাটনটা নিচে দিছে আই ডোন্ট নো। আর এই প্রাইস রেঞ্জে হচ্ছে যে ওরা বাটনটা উপরে দিলেই পারতো। আমি যেহেতু এই বাটনটা আমি ইউজ করেছি সো আমি বলতে পারি যে উপরে যদি বাটন ডিপিআই চেঞ্জিং বাটনটা দেওয়া হয় এটা খুবই হেল্পফুল রিয়েলি। আচ্ছা, এখন লাস্টলি আমি যদি মাউসের শেপের কথা বলি, এটা একটা স্মল হ্যান্ড টু মিডিয়াম সাইজের একটা মাউস। এটা হচ্ছে যে যাদের হাত খুবই ছোট তারা এটাকে খুব কমফোর্টেবলি ধরতে পারবেন বলে আমার মনে হয় না। এটা স্মল হ্যান্ডেড পিপলদের জন্য না, এটা হচ্ছে যাদের হাত মিডিয়াম টু লার্জ তাদের জন্য, এবং এটা রাইট হ্যান্ডেড পিপলদের জন্য, এটা লেফট হ্যান্ডেড পিপলদের জন্য না বা বানানো হয়নি কোনো ভার্সন। যারা ক্লো শেপে আপনারা মাউস ধরতে চান, লাইক হচ্ছে যে মানে এইভাবে, হ্যাঁ এইভাবে হচ্ছে যে আর কি যারা মানে মাউস ধরতে চান তাদের জন্য এটা খুব বেশি ভালো হবে না, কারণ আপনার হাতটা যদি এখানে থাকে আপনার মানে আপনি যদি ক্লো হিসেবে চালান আপনার আঙ্গুলটা সুইচে পড়বে না ঠিক মতো। সো যারা এইভাবে আঙ্গুল শোয়া যারা হচ্ছে যে ইউজ করতে চান তাদের জন্য এটা ভালো হবে। যারা গেমিংয়ের সময় এইভাবে বা মোস্ট অফ দ্য টাইম আপনারা এই শেপে আপনারা যারা মাউস চালান তাদের জন্য এটা ভালো হবে না, যারা এইভাবে চালান তাদের জন্য এটা সুইটেবল। এখন আমরা এমচুজ বা এমসি হোস যেটাই বলেন এটার সফটওয়্যার সাপোর্টটা দেখব। এটা আসবে এমচুজ হাব নামে। এই যে এই সফটওয়্যারটা, এটা গুগলে এমচুজ হাব অর ড্রাইভার লিখে সার্চ দিলেই ওদের অফিসিয়াল সাইট থেকে পাওয়া যাবে। তো আমার এখানে হচ্ছে যে ওপেন করা আছে, আমি এখান থেকে দেখাই। ফার্স্টের ইন্টারফেসে এখানে কালারটা, এটার ব্যাটারি হেলথ এবং এটা কি কানেকশনে আছে সেটা দেখাবে। তার মানে এখান থেকে আপনারা ডিভাইসের ডিটেলসটা দেখতে পারবেন। এরপর আছে আরজিবি লাইট, এখান থেকে মাউসের উপরে যে আরজিবি ইন্ডিকেটরটা আছে বা লাইটিং ইন্ডিকেটর সেটা এখান থেকে আপনারা কালার টুইক করতে পারবেন। আর এখানে হচ্ছে দুই ধরনের হচ্ছে যে লাইট ইফেক্ট দেওয়া যায়, একটা নর্মাল লাইট আর একটা মিউজিক রিদম, যার যেটা পছন্দ সে সেটা সেট করে নিতে পারেন। এবং এটা বিভিন্ন মোডে, এটা 3টা মোডে আপনারা লাইটটা সেট করতে পারবেন। আবার এখানে হচ্ছে আমি এই ড্রাইভার বা ওদের সফটওয়্যারে কী কাস্টমাইজেশন আছে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আমার এখন মাউসটা কিন্তু চলতেছে যে 2.4 যে ডঙ্গলটা আছে সেটা দিয়ে, কিন্তু এখানে আমার চার্জিং প্লাস ওয়্যার্ড অপশনটা আসতেছে। তো এটা সফটওয়্যার বাগ কিনা এটা আমি জানি না, বা এটা ওদের সফটওয়্যারের সমস্যা কিনা। তো এই জিনিসটা একটু প্রবলেম আছে আর কি ওদের সফটওয়্যারে। এটা আমি মানে ফার্স্ট টাইমে দেখলাম, এটা এর আগে আমি পাই নাই, এটা হঠাৎ করে আর কি দেখলাম। সো এখানে ওদের একটু ইস্যু আছে যে ওরা ডিভাইসে কানেক্টিভিটিটা ঠিক মতো ডিটেক্ট করতে পারে না। আচ্ছা, এখন আমরা যদি সেটিংয়ে দেখি, এখানে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের সেটিং করতে পারবেন, যেমন এখানে ল্যাঙ্গুয়েজ সুইচ আছে, তারপর হচ্ছে ওখানে ওদের এখানে ইনবিল্ড মাউস অ্যান্ড কিবোর্ড টেস্ট অপশন আছে। যদি কারো মাউস কাজ না করে এখান থেকে হচ্ছে ওদের অফিসিয়াল সাইটে গেলে ওরা এটা টেস্ট করিয়ে দেবে।
আর এখানে রিসিভার পেয়ারিংয়ের অপশন আছে, এখান থেকে যে কেউ যদি মানে পেয়ার না করতে পারেন, এখানে পেয়ারিং গাইড দেওয়া আছে, সেখান থেকে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ডিপিএস সুইচ নোটিফিকেশন এবং বিভিন্ন ধরনের নোটিফিকেশন অন অফ করার অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে এখন আবার হচ্ছে যে ব্যাটারি হেলথ শো করতেছে, আবার এখন ডঙ্গল দ্বারা শো করতেছে। তো এটা মোস্ট প্রবাবলি ওদের সফটওয়্যারের একটা ইস্যু। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপডেট করতে পারবেন সফটওয়্যার ভার্সনটা। এখান থেকে সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড পিকচারটা চেঞ্জ করা যাবে, যেমন আমি এটা রেখেছি, আপনারা যে কেউ চাইলে এটা রাখতে পারেন, যার যেমন পছন্দ। এটা খুব একটা বেশি কাস্টমাইজেবল না। আমি এখানে আরেকটা প্রবলেম দেখলাম যে ও মাঝে মধ্যে মানে মাউসটার মানে আইডেন্টিফিকেশন ছেড়ে দেয়। হ্যাঁ, মানে মাউসটার হচ্ছে যে যেই ডিটেলসটা বা ওর ডিভাইসের যে ডিটেলসটা এটা ও লোড করতে পারে না। যেমন এখানে এসে হ্যাং হয়ে আছে, ও কিন্তু মাউসটাকে চিনতে পারতেছে না এখন। তো এইটা আমি বলবো যে ওদের সফটওয়্যারের একটা ইস্যু। হ্যাঁ, এটা একটা প্রবলেম সফটওয়্যারের, এটা মাথায় রাখবেন। তো আমি এতক্ষণ এটার ড্রাইভার বা সফটওয়্যার সাপোর্টটা সম্পর্কে দেখাইলাম, এবং দেখানোর মাঝখানে সফটওয়্যারটা হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো একটা ফালতু একটা সফটওয়্যার দিয়ে রাখছে ওরা। এখন ওদের মাউস সম্পর্কে তো আমি জানি না, মাউসটা আমি রিসেন্টলি চালানো শুরু করছি। তো এখন ওদের মানে মাউসের কী অবস্থা আমি জানি না, বাট ওদের সফটওয়্যার সাপোর্ট খুবই বাজে। ঠিক আছে, এখন একটা চাইনিজ কোম্পানি দেখে এরকম অবস্থা নাকি এটা আমি বুঝতেছি না। মানে কোনো সফটওয়্যার সাপোর্ট বা কোনো একটা ড্রাইভার যে এত বাজে হইতে পারে। তো তো যাই হোক, এখন হচ্ছে যে এটা হয়তো বা ওরা ওদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা ঠিক করবে। তো যাই হোক, এখন সফটওয়্যারের মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন আমি একটু বলে দেই। এটা দ্বারা হচ্ছে আপনার যেই এলইডি লাইটের যে বাটন আছে সেটার কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনার ডিপিআইটা চেঞ্জ করতে পারবেন। ডিপিআইটা আমি দেখাইতে চাইছিলাম বাট পারি না, ওদের সফটওয়্যার পুরো ব্ল্যাক হয়ে গেছে। এটা এখন আবার নতুন করে আপডেট দিয়ে আবার রিস্টার্ট দিতে হবে। মানে খুবই একটা ঝামেলা, খুবই ফালতু একটা জিনিস বানাইছে। আর এর মাধ্যমে হচ্ছে এই তো কিগুলো ম্যাপিং করতে পারবেন, কোন কিতে কোন ফাংশন থাকবে সেটা সিলেক্ট করতে পারবেন, এই তো। সো এনিওয়েজ, দ্যাটস অল অ্যাবাউট মাই এম চোস অর এম হাউস যেটাই বলেন। আমি আগে এম হোস বলতাম, তো এম হোস G7। হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। আমি ট্রাই করেছি যে হচ্ছে যে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব ভিডিওতে আমি আর কি দেওয়ার চেষ্টা করেছি, যদিও একটু আগে পরে হয়ে গিয়েছে ইনফরমেশনগুলো। তারপরেও আমি হয়তো ট্রাই করব যে এই ইউটিউবে ভিডিওটা ছাড়ার সময় একটা টাইম স্কেল করে দিতে, তো যাতে আপনাদের সুবিধা হয় আর কি। দ্যাটস অল অ্যাবাউট মাই এম চোস G7. If you guys like the video and found it helpful, please give a like and do subscribe and share. Thank you. See you in the next video.